আওয়ামী লীগের হয়তো বাংলাদেশের প্রত্যাবর্তনের একটা সম্ভাবনার দরজা খুলতেও পারে। নির্বাচনের সময় ভারত চেয়েছিল অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হোক, যেটা হয়নি। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু ভারত সেইটা পুনরুক্তি করছে। অর্থাৎ এখন যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবার ধীরে ধীরে যদি আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি দেওয়া হয়, এই কারণেই যে তারেক রহমান নিজে বলেছেন তিনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাসী নন। হ্যাঁ, আওয়ামী লীগ তার নিজের সাংগঠনিক জায়গায় ফিরে আসবে। আওয়ামী লীগের অনেক অফিসগুলো খুলে দিচ্ছে এর মধ্যে। তো সেই সাথে ভারত কি কোনো পদক্ষেপ, যেটা আপনি অলরেডি একটু বলেছেন যে ভারত চায়, কিন্তু ভারত কি কোনো পদক্ষেপ নেবে কিনা যে এই নতুন সরকারের সাথে একটা জায়গায়, কারণ ভারত যেভাবে সাপোর্ট দিয়েছে নতুন সরকার, তার বিনিময়ে আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন বা হচ্ছে সেই সম্মানজনক জায়গায় আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রে? না, শেখ হাসিনার বিষয়ে ওই একটা ফোন আসছে, শেখ হাসিনার বিষয়ে একটাই কথা যেটা ভারত সরকার বলেছে, নীতির এখনো পরিবর্তন ঘটেনি। সেটা হচ্ছে তিনি যেটা চাইবেন সেটাতে ভারত সরকার সম্মতি দেবে, তিনি যেটা চেয়ে বলবেন তারপরে ভারত সরকার করবে। মানে তার তিনি কি চাইছেন সেটা তাকে বলতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন, আমরা চাই যে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হোক, স্থিরতা আসুক। তার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন শব্দটা যদি বা অপ্রীতিকর মনে হয়, বা পুনর্বহাল যেটাই বলেন, সেটা হওয়া উচিত। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া উচিত, এবং সেটার জন্য পদক্ষেপ বলতে এইটাই পদক্ষেপ। স্পিকার যখন দেখা করছেন তিনিও তখন বলছেন ইনক্লুসিভ বাংলাদেশ, ফলে এটা ভারতের ঘোষিত নীতি। ফলে ভারত চাইবে যে সেখানে সমস্ত রাজনৈতিক দল থাকুক এবং তারা মিলেমিশে একত্রে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুক, সেটাই গণতন্ত্র। আমার মনে হয় সব থেকে বড়, তারেক রহমানের জীবনে সব থেকে বড় সুযোগ, মানে মহান হয়ে যাওয়ার, সেটা হচ্ছে যদি আওয়ামী লীগকে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এবং সেইটা আমি অন্তত এটা ভারত সরকারের মত কিনা আমি বলতে পারবো না, কিন্তু ভারত সরকার চেয়েছেন ইনক্লুসিভ হোক। কিন্তু এইটা করতে পারলে আমার ধারণা বাংলাদেশের তারেক রহমানকে অনেক কাল, ফলে আশা করব যে একটা কোনো আঘাতে প্রলেপ দেওয়ার জন্য একটা ভারতের তরফ থেকে উদ্যোগ আছে। সেই উদ্যোগটা এখন সফল হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়, কিন্তু নিকটতম প্রতিবেশী হিসেবে, এবং যেখানে আজকে আমরা দেখলাম চীনের রাষ্ট্রপতি কোনো শুভেচ্ছা দেননি, দিয়েছেন প্রধানমন্ত্রী, ফলে একটু চীন এক্ষেত্রে একটু কোণঠাসা হয়েছে বলে মনে হচ্ছে, যেটা অবশ্যই যেটা আমেরিকা এবং ওয়াশিংটন এবং নয়াদিল্লির পক্ষে খুব সুখকর একটা বিষয়। এবং এমনও তো শুনেছি মন্ত্রিসভা গঠন হয়েছে যাদের চীনা পন্থী বলে যাদের বলা হচ্ছে তাদের বাদ দেওয়া হয়েছে। সেই নিয়েও তো প্রশ্ন আছে বাংলাদেশের মিডিয়াতে অনেক আর কি। আমার মনে হয় যেটা ভারত বাংলাদেশ সম্পর্কের একটা স্বাভাবিক উন্নতি লক্ষ্য দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা ইনক্লুসিভ, অনেকেই যেটা চিন্তা করছে যে তারেক রহমান নতুন সরকার হচ্ছে এবং ভারত যেভাবে তাকে ওয়েলকাম করলো, ভারতের স্পিকার, আপনি যেটা যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রীর পরের পজিশনে যিনি, তিনি এই মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে আসলেন, এবং তারও আগে আমরা জয়শঙ্করকে দেখেছি, বেগম খালেদা জিয়ার যে জানা যায় উনি এসেছিলেন, আলাদাভাবে তারেক রহমানকে দিলেন। তো সবকিছু মিলে ভারত কি আমেরিকায়, যদিও বলা হচ্ছে যে হ্যাঁ ইনক্লুসিভ একটা চাপ দিবে, কিন্তু ভারত কি ওই বলটা, এটা আমি জানি আপনি অনেকবার বলেছেন, আরো অনেকেই বলেছে, তো কিন্তু ভারত এই আওয়ামী লীগের উপরে একপাক্ষিক নির্ভরতা থেকে সরিয়ে তারেক রহমানের জায়গায় গেল। এবং একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা যে তারেক রহমানের মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন নাসিমুল গুনি, যার সাথে হিজবুত তাহরীরের একটা বিশাল কানেকশন আছে। তাহলে ভারতের এই নির্ভরতা কি বুমেরাং হবে? মানে আপনি দেখুন, এগুলো তো ভবিষ্যৎ বলবে, কিন্তু ভারতের তরফ থেকে আমি যদি বলি, তাহলে আমি কেন দেখাবো যে আমি মুখ ঘুরিয়ে রাখছি? আমার মুখ ঘুরিয়ে রাখার তো কোনো কারণ নেই, কারণ নিকটতম প্রতিবেশী, এবং তাকে আমাকে চলতে হবে। প্রতিবেশী তো বদলাতে পারবো না, আমি তো ওই জায়গাটা এনে ধরুন বদলে ওখানে রাশিয়াকে বসাতে পারবো না বাংলাদেশের জায়গায়, বাংলাদেশ তো বাংলাদেশই থাকবে।
ফলে সেইখানে যে জায়গাটা আছে দীর্ঘ 4,000 কিলোমিটারের উপর সীমান্ত, যেখানে ইউনূসের আমলে প্রচুর জঙ্গিদের ওখানে আনাগোনা হয়েছে, তারা এসছেন, পাকিস্তানের আনাগোনা হচ্ছে, সেখানে এই সরকারকে কনফিডেন্সে নিয়ে বোঝানো দরকার। আমার ধারণা বুদ্ধিমান যারা তারা তো বুঝবেন যে, এবং দেখুন গতকাল শেষ ভাষণে ইউনূসও কিন্তু একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। এই হুমকিটাতে তিনি কিন্তু অন্যান্য নেপাল ভুটানকে সার্বভৌম রাষ্ট্র বলেছেন, কিন্তু ভারতের প্রসঙ্গে নাম উচ্চারণ করেননি। তিনি বলেছেন সেভেন সিস্টার্স, মানে জানো সেভেন সিস্টারটা একটা সার্বভৌম জায়গা। ফলে একদম। এগুলো তো ভারতের চিন্তার উদ্বেগের বিষয় আছে। সেই চিন্তা উদ্বেগের জন্য আমরা চেষ্টা করব যে তারেক রহমানকে কনফিডেন্সে রাখা। আপনি যদি বলেন তাকে একই ধরনের সম্পর্ক শেখ হাসিনার সম্পর্কে যেরকম ছিল, হুম। সেরকম ধরনের সম্পর্ক তৈরি করার একটা উদ্যোগও থাকবে। আহ সেইটা তো একটা মানে খুবই কঠিন পরীক্ষা। মানে এই ব্যাপারে কোনো শেষ কথা, কারণ আমি এই প্রসঙ্গে বলে রাখি, আজকেই ভারতের কাগজে সাবেক পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, হর্ষবর্ধন সিংলা, তিনি জি। তার প্রবন্ধে এটাও লিখেছেন যে 2001 থেকে 2006 আমরা ভুলে যেতে পারি না। ভুলে একদম। যেতে পারি না মানে, তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ এখন, শাসক দলের। ফলে আপনি যেটা বলছেন ভারতের তরফ থেকে যে ধরনের উদ্যোগ দেওয়া হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টির মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা পলিসি নির্ধারণ করেন, মর্নিং শোজ দ্য ডে, ওকে। অর্থাৎ সকালের যে ঘটনা দিয়ে শুরু, তাতে বলা হলো যে একটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যে স্থিতিশীলতা আশা করা হচ্ছিল, সেটার অভাব পরিলক্ষিত হলো। কারণ ওই গণপরিষদ নিয়ে, গঠন নিয়ে যে বিরোধ, যে মত পার্থক্য, সেটা এতটাই প্রকাশ্যে চলে এলো যে সেই বিষয়টা প্রমাণ করছে আগামী দিনে মানে বিএনপির সঙ্গে জামায়াত এবং এনসিপি একটা যৌথ বিরোধিতাকে এই ফাটলটা আরো বড় আকার হতে পারে। যদিও আজকে আমরা জানি যে ভারতের তরফ থেকে স্পিকার তার প্রোটোকল অনুসারে প্রধানমন্ত্রীর পরে প্রধান বিচারপতি, তারপরে স্পিকার, প্রোটোকল অনুসারে। জি। ফলে গুরুত্বপূর্ণ একজন পদাধিকারী গিয়েছিলেন, তিনি তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা চিঠি নিয়ে গিয়েছিলেন। চিঠিটা খুবই ব্যক্তিগত ধরনের চিঠি। চিঠিটা এতক্ষণে প্রকাশিত হয়ে গেছে, সকলেই জানেন। তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমান, তার পরিবারের সকলকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবেই ভারতীয় একমাত্র বোধহয় রাষ্ট্র যে সরাসরি প্রথম আমন্ত্রণ জানালেন, সরকারি আমন্ত্রণ, তারেক রহমান নতুন প্রধানমন্ত্রীকে। তিনি হয়তো আসবেন কোন সময়, সেটা এখনো ঠিক নয়, সেটা কূটনৈতিক সূত্রে হয়তো ঠিক হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আর একটাও আছে, সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, জি। তিনি কিন্তু সন্ধ্যেবেলায় দিল্লি ফিরে আসার আগে দেখা করেছেন জামায়াত ইসলামী আমির শফিকুর রহমানের সাথেও। আমি ওটাতে ফলে আসতাম, আমি একটা ছবি দেখেছি। ফলে ফলে মানে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিরতা আনার জন্য একটা ভারতের তরফ থেকে প্রবল সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গেছে। তার সঙ্গে আমি যেটা বলবো, কিন্তু যে বার্তাটা স্পিকার সাহেব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর হয়ে, জি। সেই বার্তাটাই কিন্তু স্পষ্টভাবে বলা আছে। ভারত এখনো কিন্তু বলছেন যে ভারত সর্বত রকম সহযোগিতা করতে চান বাংলাদেশ যদি উন্নত, স্থিতিশীল এবং প্রগতিশীল, তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করে। ভারত এবং আমেরিকাকে খুশি করানোর যে মন্ত্রিসভা দেখলাম, এবং সেখানে সবচেয়ে বড় চমক, যেটা অনেকেরই মানে আমারও নিজেরও ধারণার বাইরে ছিল, যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হলেন, টেকনোক্র্যাটে। এই খলিলুর রহমান, আমরা জানি অজিত দোভাল প্রথম যখন সাইডলাইন, এটা বোধহয় থাইল্যান্ডে অথবা কোথায় একটা সেমিনারে দেখা হয়েছিল, তার সঙ্গে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। পরবর্তীতে আবার খলিলুর রহমান ইন্ডিয়াতে গেলেন অজিত দোভালের আমন্ত্রণে, এরপরে আবার কথা হলো। তো এইটা অনেকেই বলা বলি করছে যে উনি ভারত এবং আমেরিকা বা ওয়াশিংটন এবং দিল্লির একটা যৌথ প্রেসক্রিপশনের মাধ্যমেই উনি এসছেন। কতটা কথাটা যৌক্তিক, বা এটাকে আপনি কিভাবে দেখেন খলিলুর রহমানকে এই মন্ত্রিসভায় আসার ক্ষেত্রে? এখন
খলিলুর রহমানকে পররাষ্ট্র মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করে কিন্তু ইউনূসই এনেছিলেন। জি, এবং তিনি কিন্তু, আমরা জানি যে আমেরিকার সঙ্গে যে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তিটার ক্ষেত্রে কিন্তু তার একটা বড় ভূমিকা আছে। তিনি, এটা ঘটনা যে তিনি ভারতে এসেছিলেন, এবং আপনি হয়তো জানেন যে তিনি যখন ভারতে এসে বৈঠক করেছিলেন, সেই বৈঠক নিয়ে সংবাদ প্রচারিত, কিন্তু সেই বৈঠকটার কারণেই ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার কথাটা প্রচারিত আর কি। জি, তো কেউ যদি বলেন এখন বাংলাদেশে যে এটা ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে তিনি হয়েছেন, তো আমি ভারতীয় হিসেবে এটা কোনো আপত্তি করব না, আমি খুশি হব। অন্তত তারা সবসময় ভাবেন যে ঢাকা দিল্লি নয় ঢাকা ঢাকা, দিল্লি নয় পিন্ডি পিন্ডি, তো পিন্ডি চটকে যদি এটা হয়ে থাকে তাহলে ভালো, খারাপ কি? তারা ভাবুন না, আমি তো কোনো কনফার্ম করছি না যে ভারতের কথাই হয়েছে, কিন্তু আমি, তারা ভাবছেন জি, ভাবুন, আমরা খুব আনন্দিত। শেষে দিল্লির দ্বারস্থ হতে হয়েছে না, এটা বুঝতে হবে বাংলাদেশের মানুষকে। দিল্লি ছাড়া চলবে না বাংলাদেশ, এটা বুঝতে হবে। পরিষ্কার কথা বলছি, দিল্লি ছাড়া চলবে না, যতই যাকে খুশি দেখান। কিন্তু সেইটা আমার বক্তব্য, সেটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মনে হয় নির্বাচনের পর একটা, যেটাকে ইংরেজিতে বলা হিলিং টাচ, একটা আঘাতে প্রলেপ দেওয়া, সেটার একটা প্রয়োজন আছে। এই সময় তিক্ততার অবসান হওয়া উচিত। আমরা দেখাতে চাইছি, যেটা আমার মনে হয়েছে ভারত দেখাতে চাইছে, যে আমরা তারেক রহমানকে উপেক্ষা করছি না, ওকে। উপেক্ষা করছি না। এটা এখন বল তার কোর্টে। আমাদের তরফ থেকে যতটা চেষ্টা, জেস্টার দেখানো, সৌজন্যতা দেখানো, চূড়ান্ত পর্যায়ে দেখানো হয়েছে, তাই এখন না? যেটা তারেক রহমান করবেন বা তার এখন এবার তারেক রহমানের দায়িত্ব যে তিনি ভারতের প্রতি সৌজন্যতা দেখাবেন কি দেখাবেন না। আমি যদি এই জায়গায় আসি যে হ্যাঁ আপনারা সৌজন্যতা দেখিয়েছেন, অনেক বেশি ওয়েলকাম করিয়েছেন, কিন্তু গত 18 মাসের যে ঝামেলাটা ছিল, বিশেষ করে ট্রানজিট বন্ধ হওয়া, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ভিসা সেন্টার ইভেন্ট বন্ধ হওয়া, সেই জায়গাগুলোর অগ্রগতি ক্ষেত্রে কি হবে বা আদৌ খুব দ্রুত সমাধান হওয়ার জায়গা আছে কিনা? অবশ্যই আছে, ওই যে বললাম, বল তারেক রহমানের কোর্টে। তিনি যেমনটা করবেন সেই অনুযায়ী হবে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। আপনি ইউনূসকে খুব সহজ মানুষ ভাববেন না, সবই বন্ধ। এই সময়ে 18 মাসে সব থেকে বেশি বাণিজ্য হয়েছে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের। একদম, বাণিজ্যের অপ্রকাশিত বাণিজ্য। বাণিজ্যের পরিমাণ কিন্তু কমেনি। আপনি যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইউনূস সে ব্যাপারে সচেতন, মানে সেই ব্যাপারে কিন্তু কোনো ব্যবসায়ীদের ক্ষতি কিন্তু করতে না, অনেক আরো বেশি হতে পারতো লাভ, ততটা হয়নি। হুম হুম। কিন্তু একেবারে বাণিজ্য যে কিছু হয়নি তা তো না। ফলে এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে একটা নিশ্চিতভাবে ভবিষ্যতে সম্ভাবনা আছে। সবটাই আমি আবারও বলছি, এখনো বলছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে ভারতের প্রতি তিনি আচরণ দেখাবেন, তার উপরই সবটা যোগান। ভারতের তরফ থেকে সব রকম সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনে ভিসা ইত্যাদি সবই উন্মোচিত হতে পারে। নির্ভর করছে তারেক রহমান কিভাবে করবেন, কিভাবে তা পদক্ষেপ নেবেন। দাদা, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে প্রশ্ন, যে পরিস্থিতিতে তারেক রহমান ক্ষমতা নিলেন, বিজয়ের ব্যাপারেও খুব টানাপোড়েন আমরা দেখলাম, নির্বাচনের আগে জামায়াতের একটা বিশাল সম্ভাবনা, সবাই ধরেই নিল জামায়াত আসবে। এরপরে অনেকেই বলে লাস্ট 24 ঘন্টায় এই জায়গাটা চেঞ্জ হয়েছে, তারেক রহমান বিপুল ভোটে আসলেন, এবং তার বিরোধী দল হিসেবে জামায়াত এবং এনসিপি যারা, তারা তো প্রচন্ড রকমের ভারত বিদ্বেষী। গতকালও আপনি যে নাটকটা দেখলেন, যে গণপরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে বিএনপি একদম মঞ্চে যে না করলো, কিন্তু জামায়াত এবং এনসিপি কিন্তু এটা নিল, এবং তারা মন্ত্রী পরিষদ যে শপথ গ্রহণটা, সেখানে যে শিষ্টাচারটা আছে যে বিরোধী দল সেখানে থাকে, জামায়াত এবং এনসিপি কিন্তু এটা বয়কট করেছে। তাহলে তার জন্য কি জিনিসটা আসলে খুব বেশি সুবিধার হবে বলে আপনি, বা খুব সহজ হবে কিনা, তার চ্যালেঞ্জ গুলোর জায়গা কি? দেখুন, সহজ হবে না সেটা ঠিক কথা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি। সেটা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওই গণভোটকে প্রত্যাখ্যান করেছেন।
ওকে দাদা, আমি একেবারে আরেকটা জায়গায় যাব নির্বাচনের। সেটা হচ্ছে যে আমরা দেখলাম নির্বাচনে জামায়াত সবচেয়ে বেশি আসন পেয়েছে সীমান্তবর্তী এলাকায়। মানে সবগুলো বর্ডারের আপনি ম্যাপগুলো যদি দেখেন, সেখানে আমরা দেখতে পাই যে জামায়াতের আসনগুলো সীমান্ত ঘেঁষা জায়গাগুলো সবচেয়ে বেশি। এবং এই রকম এটাও কি কোনো সিগনিফিকেন্ট কিছু বার্তা দেয় কিনা, এটা ভারতের জন্য কিভাবে বা বাংলাদেশের ভবিষ্যতের জায়গা থেকে কিভাবে? না, এটা মানে ঘটনাটা ঘটে যাওয়ার পর ভারতের পক্ষ থেকে নিশ্চয়ই একটা উদ্বেগ আছে, নেই যে তা নয়। কিন্তু ঘটনা হচ্ছে যশোর বা ওই অঞ্চলে বরাবরই জামায়াত ক্ষমতা সম্পন্ন ছিল এবং এককালে তারা অন্তত 2 বা 3টে সংসদ নির্বাচিত হয়েছিল ওই এলাকা থেকে। কিন্তু ওই এলাকায় আহ ফলে এখন তারপরে তারা নিষিদ্ধ ছিল। এখন নিষিদ্ধ হওয়ার পর প্রথম নির্বাচনে এসে ওই জায়গাগুলো তারা ফিরে পেয়েছেন সাংসদ হিসেবে। কিন্তু অন্যত্র যেগুলো ঘটেছে তার মধ্যে একটা বড় কারণও ঘটেছে, আমি যেটা দেখেছি, সবটা জামায়াতের আদর্শের কারণে ঘটে। বিএনপি 5ই আগস্টের পর বিএনপির নেতা কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীরা যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অত্যাচার চালিয়েছেন, তো সেখানে কিন্তু একটা রক্ষার কাজ করেছিল জামায়াত। জামায়াত সেই কারণে প্রস্তুতি ভূমিকা নিয়েছে। হ্যাঁ, সেই কারণে সেই সমস্ত জায়গায় এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, ভালো করে যদি আপনি নির্বাচন কেন্দ্রগুলো পর্যালোচনা করেন, বিএনপির মধ্যে কিন্তু প্রচন্ড গোষ্ঠী দ্বন্দ্ব ছিল। হুম। একে অপরকে হারানোর একটা প্রচন্ড তাগিদ ছিল, যার সুবিধা সম্পূর্ণ জামায়াত পেয়েছে। কিছু এরিয়া, ধরুন রাজশাহী বা রংপুর, এসব জায়গাতেও প্রভাব ছিল, উত্তরবঙ্গে বিশেষ করে। কিন্তু ঘটনাচক্রে মানে at the end of the day এটা ফ্যাক্ট যে পশ্চিমবাংলার সীমান্তবর্তী এলাকায় জামায়াত শক্তিশালী হয়েছে, তার একটা প্রভাব উল্টো দিকে ঘটতে পারে। মুসলিম কনসেন্ট্রেশন, সেটা একটা ঘটে ওই জায়গাগুলো, রংপুর উল্টো দিকে মুর্শিদাবাদ, মালদা, যেখানে ধরুন 60% উপরে মুসলিম ভোট আছে। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে একটা নিশ্চিতভাবে একটা মেরুকরণ হওয়ার আশঙ্কা আছে। তাতে এটা নেই যে তা না, তার ফলে সেই জন্য ভারত সরকার কিছুটা এই বিষয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন আছেন, এটা ফ্যাক্ট।